নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা যেখানেই আছেন সবাই ভালো আছেন আর খুব সুস্থ আছেন। দূরদেশে বাংলার পক্ষ থেকে আজকে আমাদের এই 12 পর্বতে জানাই আপনাদের সবাইকে আমন্ত্রণ। যারা এতদিন আমাদেরকে শুনে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ শোনার জন্যে, তাদের ফিডব্যাক দেওয়ার জন্যে। আর যারা আজকে আমাদেরকে প্রথমবার শুনবেন, আশা করছি তারা আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকবেন ভবিষ্যতে। আজকে আমি ক্রিস, আর আছে আমার সাথে সৌমিতা। নমস্কার। আর আজকে আমরা কথা বলবো এমন একজনের সম্বন্ধে যিনি বাংলা সিনেমার জগতে একটা বিপ্লব এনেছিলেন, বাংলা সিনেমাকে একটা অন্য স্থলে নিয়ে গিয়েছিলেন, আর একটা ইন্টারন্যাশনাল ফোরামে ওনার একটা বিশাল প্রতিদান আছে। কথা বলছি এরমই একজন পরিচালকের সম্বন্ধে, আমাদের খুবই প্রিয় ঋতুপর্ণ ঘোষকে নিয়ে। তো শুরু করা যাক আজকে ঋতুদাকে নিয়ে একটু আলোচনা। সমিতা, আগে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি ক্রিস, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এই যে আমরা ঋতুপর্ণ, এটা তো আমরা দুজনেই জানি যে তোমার আর আমাদের ঋতুপর্ণ ঘোষের প্রতি একটা ভীষণ রেসপেক্ট আর ভালোবাসা আছে। তো তোমাকে দিয়ে শুরু করি যে যখন ঋতুপর্ণ ঘোষ এই সিনেমা ডিরেকশন শুরু করলেন, তো তোমার কি মনে হয় যে ওনার এতগুলো সিনেমাতে উনি বেঙ্গলি আর্টে বা বাংলা সিনেমার একটা ট্রেন্ডে কোথাও একটা রেভলিউশন এনেছেন বা একটা টাইড অফ চেঞ্জ এনেছেন বলে তোমার মনে হয়? সে তো অবশ্যই, মানে চেঞ্জ তো এসছেই। আম, একদম যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ঠিক কোথায় কোথায় চেঞ্জ, ওটা হয়তো আমি ওইভাবে বলতে পারবো না। কিন্তু সিনেমা ধরে ধরে যদি আমরা আলোচনা করি, তাহলে হয়তো দেখবো যে অনেক ওই ডিপ থিঙ্কিংটা সেটা আগেও ছিল। তোমার ধরো, সত্যজিৎ রায় আমাদের একটা অন্য অন্য দরজা খুলে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতে। তো এবার এক্ষেত্রে হচ্ছে যে সবার একটা জিনিসকে দেখার ভঙ্গিটা আলাদা। উনি একভাবে দেখেছিলেন, ঋতুপর্ণ ঘোষ আরেকভাবে দেখেছেন। তিনি সেইভাবে প্রেজেন্ট করেছেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ওইভাবে অত ডিপলি হয়তো আমি ভাবিনি যখন আমি সিনেমা দেখছি যেগুলো ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ ঠাকুরের নভেলস হুম, হুম, বা বিভিন্ন অন্য আহ, যেটা অলরেডি জানা গল্প দ্বারা ইন্সপায়ার্ড, যেগুলো সেগুলো যখন আমি নতুন করে দেখছি তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা, এরকম ভাবে তো ভাবিনি, বা আমি তো অন্যরকম একটা ধারণা রেখেছিলাম। হুম, হুম, তো একটা মানুষ একই সময় ঠিক এবং ভুল হতে পারে, সেটা হয়তো এমনি চলতি উম, সময় আমরা অনেকবার বলে থাকি, হুম, কিন্তু সেটা একটা বড় পর্দায় অনুভব করাটা উনি হয়তো খুব সুন্দর করে সেটা দেখিয়েছিলেন ওনার হুম। সিনেমার মধ্যে দিয়ে। হ্যাঁ, সেটাই যাওয়ার আগে আমি ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার প্রিয় মুভি কি ওনার সিনেমাগুলোর মধ্যে? এই তো, তুমি এবার আমাকে একটা ভীষণ কঠিন প্রশ্ন করে ফেললে। আর এই প্রশ্নটা যতবারই আমাকে কেউ করেছে, আমার মনে হয় এটা নিয়ে আমরা তো আগে কথা বলেছি, ওনার যে কোনো একটা মুভিকে না এরম ধরে বেঁধে ফেভারিট বলাটা ভীষণ কঠিন। হুম, বিকজ রিজনটা এই যে প্রত্যেকটা সিনেমাতে যেটা তুমি বললে আমি একটা আলাদা ফ্লেভার পেয়েছি, আর যেটা এত ইউনিকলি পেয়েছি যে ওই সিনেমাটা ঠিক ওই কারণের জন্য মনে আমার বসে গেছে। হুম, তাই জন্য প্রত্যেকটা সিনেমাই আমার কাছে মানে পুরো ওই গল্পগুচ্ছ যেরকম হয়, যদি এরকম ঋতুপর্ণর একটা সিনেমা গুচ্ছ বলা যায়, আমি বোধহয় পুরো গুচ্ছটাকে বলবো যে পুরোটাই আমার ফেভারিট। কোনোটাকে ধরে বেঁধে আমি আলাদা করতে পারবো না, কিন্তু তাও যদি বলা হয় আমার মনে হয় আমার মনে বিশেষ স্থান রাখে 19 এপ্রিল। আচ্ছা। ভীষণ একটা একটা মাদার ডটার রিলেশন এরম ভাবে যে দেখানো যেতে পারে, আমার দেখে খুব ভালো লেগেছিল। তোমার তোমার কোন সিনেমাটা খুব প্রিয়? আমার প্রিয় আবহমান। হ্যাঁ, ওটা ডেফিনেট। আমার, মানে একটা ভুল সিচুয়েশন, কিন্তু সবাই প্রচন্ড ভাবে ঠিক হ্যাঁ, সিচুয়েশনটাই, মানে ওটা আমার দারুণ লেগেছিল। ওটা তো মানে কয়েকটা সিন আর যেভাবে সিনেমাটাকে পোর্ট্রে করা হয়েছে, আর যেভাবে মমতা শঙ্করের ক্যারেক্টারটি ইভলভ করেছেন, আমার মনে হয় কমেন্ডেবল বলাটা খুবই কম। ইভেন যিশু আর যিশুর বাবার যে রিলেশনশিপটার এক্স্যাক্টলি, আর্কটা ছিল, হ্যাঁ। হুম, হুম, তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ছোট্ট করে আমার মনে হয় যে উনি কিভাবে রেভলিউশন, দেখো ওনার আগেও আমরা অনেক ভালো সিনেমা দেখেছি,
বাট ঋতুপর্ণর সিনেমাগুলোতে হঠাৎ আমরা দেখি একটা ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, মানে ইন্টারন্যাশনাল ফোরামে বাংলা সিনেমাগুলো যেতে থাকে, আমরা একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে শুরু করি। আর আরেকটা যেটা আমার ভালো লাগে, ওনার যে সিনেমাতে একটা পোয়েট্রির ফিরে আসা, মানে কবিতার ভাবে এক্সপ্রেশন গুলো তোমায় বলা। একটা ছোট্ট এক্সাম্পল মনে পড়ছে, দোসরের লাস্ট লাইন, লাস্ট সিন, যেখানে কঙ্কনা প্রসেনজিৎকে ফরগিভ করে দিয়েছে, সেটা হয়তো ও বলে বলে দিতে পারতো যে হ্যাঁ আমি তোমাকে এইবারের জন্য ফরগিভ করে দিলাম, কিন্তু ওখানে কিন্তু কঙ্কনা একটা কবিতার ছোট্ট পার্ট পড়ে, আর ওই কবিতার মধ্যেই আমরা বুঝি যে ও কোথাও না কোথাও নিজের স্বামীকে একটা অ্যাডাল্ট্রির জন্য হলেও মাফ করে দিয়েছে, বিকজ আফটার অল একটা স্ত্রীর পার্টটা সে চুকিয়েছে। তো এই যে কবিতার মধ্যে থেকে তোমাকে আমি রেসপন্সটা দিচ্ছি, আমার মনে হয় ঋতুদা অনেক ভালোভাবে আমাদেরকে অনেক জায়গায় দেখিয়েছে। আর তুমি তো যেটা বললেন যে সত্যজিৎ রায় হোক বা মৃণাল সেন হোক, এই ইন্সপিরেশনটা তো ওনার ছিলই, কিন্তু ওই ফ্রেম গুলো আলাদা আলাদা করা, যে কোথায় কোন ফ্রেমটা লাগবে, কোথায় কোন কম্প্যারিজনটা ড্র হবে, এটা মানে যতগুলো আমরা ধরো, উনি শুরু করেছিলেন হীরের আংটি থেকে আর লাস্ট লিয়ার অব্দি যতগুলো সিনেমা ঋতুদা বানিয়ে গেছেন, প্রত্যেকটার মধ্যেই আমরা দেখেছি যে উনি এক্সপ্লোরেশনটা করে গেছেন, কোথায় কিভাবে সিনেমাটোগ্রাফি এক্সপ্লোর হবে, কোথায় একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে পুরো সিনেমাটা হবে। এইগুলো আমরা মনে হয় আমাদের কাছে রেভেলেশন ছিল, নতুন করে পেয়ে আমরা মনে হয় বাঙালিরা ওভারওয়েলমড, যেটা বলা যায় আর কি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি বলবো যে উনি যে সময় থেকে সিনেমা বানানো শুরু করেছেন, হুম, ঠিক ওই সময়টাই ইট ওয়াজ কাইন্ড অফ আ ভেরি গুড টাইম ফর বেঙ্গলি মুভি এক্স্যাক্ট। ইন্ডাস্ট্রি। কারণ ওই সময় তোমার ধরো অপর্ণা সেনও তখন ভালো হ্যাঁ। ছবি বানাচ্ছেন, গৌতম ঘোষ বানাচ্ছেন, হুম। মানে ওই তখন অনেক কোয়ালিটি সিনেমা সিনেমা আমরা হচ্ছে, দেখেছি। হ্যাঁ। হ্যাঁ। আর আরেকটা যেটা ঋতুদা এনেছেন সেটা ছিল টক শো। হুম। নিশ্চয়ই তুমিও দেখেছো, যেমন উনি শুরু করেছিলেন এবং ঋতুপর্ণ আর ঘোষ অ্যান্ড কোম্পানি, এগুলো হচ্ছে হ্যাঁ। একটা ড্রয়িং রুম সেটিং এ ঋতুদা কথা বলছেন। তো এই হুম। টক শো গুলো মানে একটা ওয়েভ অফ চেঞ্জ এনে দেয়, যে বাংলাতে তো অনেকদিন দেখা হতো না, বাট এইগুলো দেখে এখনো আমি যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ওনার টক শো গুলো। তো এটা একটা হুম। পজিটিভ চেঞ্জ তো ফর শিওর ছিল। নিশ্চয়ই। এই ঘোষ অ্যান্ড কোম্পানির একটা এপিসোড আমার মনে আছে, যেখানে অপর্ণা সেন এসেছিলেন আর ওনার হাজবেন্ড, আই এম নট শিওর যে উনি ওই সময়টাতে অলরেডি তার ডিভোর্সড হুম। মোস্ট প্রবাবলি, কিন্তু এত স্বাভাবিক এত সুন্দরভাবে কথা বলছেন, আর এই পুরো উম, পুরো সেট আপটা মানে সবকিছু নিয়ে এপিসোডটা তুমি দেখো আর কি, আমার হুম। আমার খুব ভালো নিশ্চয়ই, লেগেছিল। নিশ্চয়ই। চলে আসি, এই যে তুমি রিনাদির কথা বলছো, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনটা তো হতেই হবে যে ঋতুপর্ণর সিনেমায় ওনার যে লিডিং লেডিজ, হুম হুম। ওনার যে ফিমেল প্রোটাগনিস্ট, তোমার কি মনে হয় যখন তুমি এতগুলো সিনেমা দেখছো, ওনার লিডিং লেডিজে কি কিছু আলাদা বা কিছু তুমি আলাদা টাচ পেয়েছো, যেটাতে হয়তো ঋতুদার হাত ছিল, বা যেটা ঋতুপর্ণ স্পেশাল কোনো এফেক্ট তুমি পেয়েছো? হ্যাঁ, এটা নিয়ে কথা বলার আগে একটা ছোট জিনিস, সেটা হচ্ছে যে ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট থেকে পড়াশোনা আচ্ছা। করেছিলেন, হুম। আর কোইন্সিডেন্টলি আমিও সেম স্কুল থেকে হুম। পড়াশোনা করেছি। তো যখন আমাদের গোল্ডেন জুবলি হয় হুম। স্কুলের, 50 ইয়ার্স কমপ্লিট হয়, তখন একটা এমনি ওই ভিডিও ক্লিপ দেখানো হুম। হয়েছিল হুম। আর কি, সেলিব্রিটি যারা স্টুডেন্ট, ফর্মার স্টুডেন্টস, তারা কিছু কিছু বলেছেন। তো সেখানে ঋতুপর্ণ ঘোষ মেনশন করেছিলেন যে দেখো ওনার মানে উনি আগের জেনারেশন, তো ওই হ্যাঁ। জেনারেশনে অতটা কোয়েট স্কুলের চল ছিল না। হুম। সেখানে ওনার মনে হয়েছে যে সাউথ পয়েন্ট, যে সাউথ পয়েন্ট ওনাকে আরো হেল্প করেছে মেয়েদেরকে বুঝতে। কারণ বাড়িতে ওনার যে অনেক মানে ফিমেল অ্যাকোয়েন্টেন্সেস ছিলেন, মানে বন্ধু বান্ধব বা ভাই বোন বলো, সেরকম নয়। শুধু মার, উনি খুব ক্লোজ ছিলেন ওনার মার সাথে। হুম। হুম। তাছাড়া যে মেয়েদেরকে বোঝা, মেয়েদের মন বোঝা, সেটা ওই বন্ধুদের মধ্যে দিয়ে ওনার হয়েছে। তো সেটা আমরা যেমন তুমি বললে এই সিনেমাগুলোর মধ্যে যখন ঢুকছি, তখন ওই যে ফ্রাস্ট্রেশন প্লাস ইচ্ছে অনিচ্ছে সবকিছু মিলেমিশে যেটা একটা কনফিউজ স্টেট। হুম। হুম। সোসাইটির জন্য মেয়েরা অনেক সময় এগিয়ে যায় না, কিন্তু তার ইচ্ছা করে এগিয়ে যেতে। ওই যে একটা বাধা দ্বিধা, কিন্তু চাওয়া, এই
আর যেভাবে উনি চোখের বালিকে প্রেজেন্ট করেছিলেন, হ্যাঁ। খুব কন্ট্রোভার্সি হয়েছিল তারপরে, যে অনেকে বলেছে যে রবীন্দ্রনাথ ওইভাবে লিখতে চাননি, যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো হুম না তখনকার দিনে অনেক কিছু মানে মানানসই হয়নি সিনেমাটায় হুম যেভাবে দেখানো হয়েছে। কিন্তু যেভাবে উনি পোট্রে করেছেন, যে একটা একটা কম বয়সী মহিলা, সে খুবই অল্প বয়সে বিধবা হয়ে যায়, হুম কিন্তু সে শিক্ষিত, সে বুঝতে পারছে জিনিসগুলো, রিয়েলাইজ করছে যে প্রথাগুলো, এই যে তার সাথে যা যা হচ্ছে সেগুলো সঠিক নয়, হুম কিন্তু সে সেগুলোকে মানছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে তার যেটা করতে ইচ্ছা করছে সেটাও হয়তো সে কোথাও একটা করছে। হুম ওই জিনিসগুলো মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস রয়েছে, যেগুলো উম, উম, মানে একটা বড় ফোরামে পোর্ট্রে করাটা ভীষণ রিস্কি আর কমেন্ডেবল এট দ্য সেম টাইম, আমি বলবো। এক্স্যাক্টলি হুম। এক্স্যাক্টলি না, আমারও ঠিক সেটাই মনে হয়। যে আমার মনে হয় যখনই আমি ওই লিডিং লেডিস গুলোকে দেখি ওনার সিনেমায়, ধরো 19 এপ্রিল বা অবমান বা যেই কোনো সিনেমা তুমি তোলো, একটা ওনার একটা প্রচেষ্টা রয়েছে টু শো যে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা স্ট্রাগল আছে। প্রত্যেকটা লেডি ক্যারেক্টার কিন্তু কোথাও না কোথাও ইন্টারনালি স্ট্রাগল করছেন। যেমন ধরে নাও, খুব একটা টাইনি বলবো না, একটা পাইভটাল ক্যারেক্টারে ছিলেন চিত্রাঙ্গদায় ঋতুপর্ণ ঘোষে, যিনি মা রোলটা প্লে করেছেন। হুম। তার যে স্ট্রাগলটা ঋতুদা এত সুন্দরভাবে দেখিয়েছে। ইভেন তুমি ধরো 19 এপ্রিল বা সব চরিত্র কাল্পনিকে বিপাশার যেই স্ট্রাগলটা ছিল, হুম। ওইটা এত সুন্দর করে তুলে ধরা। প্রত্যেকটা একটা যেন বডি ওয়ার্ক, সে কি শাড়ি পরছে, তার ড্রেসিং সেন্সটা খুব ইম্যাকুলেট। আমি সবসময় দেখেছি যে ঋতুদার যারা লিডিং লেডিস, তাদের কিন্তু ড্রেসিং সেন্সটা একটা আলাদা টাচ আছে। ওই যে তসরের শাড়ি পরা বা যেরকম ভাবে একটা আলাদা স্ট্রাগল আর আলাদা ক্যারেক্টার দিয়েছেন উনি। প্রত্যেকের স্ট্রাগলের সাথে একটা তুমি ক্যারেক্টার অ্যাসোসিয়েট করবে। আমি এই জন্য একটা পড়াশোনা করতে করতে একটা পেপার পাই। পেপারটা রিলিজ হয়েছে ইউসিএল এ, একজন লিখেছেন অ্যালিসন ম্যাকডোনাল্ড। ওনার পেপারের টপিকটাই ছিল রিয়েল অ্যান্ড ইমাজিনড উইমেন, আ ফেমিনিস্ট রিডিং অফ ঋতুপর্ণ ঘোষেস ফিল্মস। আমি সব শ্রোতা বন্ধুদের এনকারেজ করবো পেপারটা পড়তে। অ্যালিসন খুব সুন্দরভাবে লিখেছেন যে ঋতুপর্ণ ঘোষের ফিল্মদের সব উইমেনরা একটা কোথাও না কোথাও ফেমিনিস্ট স্ট্যান্ড পয়েন্ট রেখেছে, এবং তাদের বডি ওয়ার্কটা হ্যাজ বিন ভেরি প্রোনাউন্সড। কোথাও সাটল, কোথাও ডিমিওর, কিন্তু কোথাও খুব স্ট্রং। তুমি ধরো কঙ্কনার যে রোলটা, আমি বারবার দোসরা ফিরে যাই বিকজ আমার কাছে মুভিটা ভীষণ এক্সেপশনালি ভাল লাগে। কঙ্কনা যেভাবে একটা ডেলিকেট ওয়াইফের রোল প্লে করেছেন যখন তিনি জানতে পারেন তার হাজবেন্ড ইজ হ্যাড অ্যান অ্যাফেয়ার, ঠিক সেইভাবেই স্ট্রেংথও দেখিয়েছেন when she had to take it all in, যখন হাজবেন্ডকে সাপোর্ট করে বাড়িতে উনি সব করছেন। তো এইগুলো, a mix of all these makes his leading ladies a very interesting character read. মানে দেখে আমার অনেক সময় সত্যিই মনে হয় যে আমি যদি সেই সময় কলকাতায় থাকতাম, আমি যদি একটু অডিশন করে একটা চান্স পেতাম, তাহলে মানে আমার লাইফের ওটা বেস্ট মোমেন্ট হতো যে আমি ঋতুপর্ণ ঘোষের সিনেমায় পেয়েছি। ভেরি ইন্সপায়ারিং। আমার মনে হয় যতগুলো আমরা ক্যারেক্টার দেখেছি আমার খুব ইন্সপায়ারিং লেগেছে। তোমার কি মনে হয় সমিতা? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে উনি একটা আলাদা রূপ দিয়েছেন, সেটা তো মানে উইদাউট এনি ডাউট, সেটা তো একদমই ঠিক। ডেফিনেট। এবার চলে আসি যেটা মানে একদম ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা না বললে মনে হয় ঋতুদার কনভারসেশন ইনকমপ্লিট। ঋতুদা এবং ট্যাগর, তোমার কি মনে হয় যে আমরা, যে তুমি এটা একটু আগে বলেছো বাট আমি একটু আর হুম। একটু হুম। চাইবো তুমি এলাবোরেট করো, যে ঋতুদার লেন্সের থ্রু আমরা ট্যাগরকে কি আলাদাভাবে কিভাবে দেখতে পেরেছি, যেটা আজও হয়তো আমরা কোনোদিন দেখিনি? হ্যাঁ, আসলে জানো তো, এই আহ, রবীন্দ্রনাথের কাজ, তারপর হুম বিভিন্ন যে মানে উঁচু মাত্রার যা সাহিত্যিকরা রয়েছেন তাদের যে কাজ, ওগুলোকে তুমি ঠিক একরকম দৃষ্টিকোণ থেকে দেখে হয়তো পুরোটা উপলব্ধি করতে পারবে না। জিনিসগুলো এতটাই ভার্সেটাইল, এত ছড়ানো, আমি বলবো। ওনাদের ট্যালেন্টটাই সেটা, যে ওনারা এতটা ওয়াইড স্প্রেড একটা জিনিসকে একটা মানে সি থ্রু করে লিখতে পেরেছেন, একটা রূপ দিতে পেরেছেন, একটা সাহিত্য রূপ দিতে পেরেছেন। তো ওইটা এবার সবার একটা আলাদা আলাদা ধরন আছে জিনিসটাকে পড়ার, বোঝার। তো সেখানে আমার মনে হয় যে ওই যে যেটা তুমি বললে, যে একটা ফেমিনিস্ট স্ট্যান্ড পয়েন্ট কোথাও একটা, সেখানে এই মেয়েদেরকে কোথাও একটা আরো বেশি তাদের উপর সময় দেওয়া, তাদেরকে বুঝতে, তাদের সময় দিয়ে সেই চরিত্রটা বোঝা, তাদের দ্বিধাগুলো বোঝা,
চট করে তুমি যদি একটা গল্প পড়ো তোমার মনে হবে ও আচ্ছা ঠিক আছে এটা তো গ্রামের মেয়ে এরকমই তো হওয়ার কথা, কিন্তু সে সে কিন্তু ঠিক ওই পয়েন্ট অফ ভিউ থেকে করছে না জিনিসটা। ফর এক্সাম্পল তুমি যদি নৌকাডুবি, আমি জানি না তুমি দেখেছো কিনা, আমার ওটাও আমার খুব ভালো লেগেছিল। সেখানে যে কমলার যে চরিত্রটা, ওখানে মনে হচ্ছে যে সে কি করবে তার মানে তার একটা স্ট্যান্ড পয়েন্ট নেই। তুমি চট করে যদি পড়ো তোমার মনে হবে, কিন্তু যখন তুমি একটু ডিপলি ভাববে তখন তুমি দেখবে যে না, সে ইকুয়ালি ইম্পর্টেন্ট, তার ইকুয়ালি তার প্রত্যেকটা জিনিস একই রকম সমান ইম্পর্টেন্স রাখছে। ওই ছোট ছোট অ্যাঙ্গেল গুলো যে এতগুলো অ্যাঙ্গেল আছে, সেটাকে যেমন লেখাটা শক্ত, সেটা ঠিক সেরকম ভাবে সেটাকে একটা সিনেমার আকার দেওয়াটাও ভীষণ কঠিন কাজ। তো সেটা উনি ট্রাই করেছেন আর উনি সাকসেসফুলি করেছেন, তো দ্যাট ইজ বিগ থিং। আমারও একদম তোমার সাথে আমি একমত। আর আমার যেটা মনে হয় যে আমি যেটা বলেছিলাম যে যে কাব্যটাকে এভাবে প্রেজেন্ট করা, যে কাব্যর মধ্যে থেকে আমি তোমাকে আমার ফিলিংটা বা আমি তোমায় কি বলতাম, ধরো হুম তুমি আমি তোমাকে দুটো লাইনে বলছি বাট আমি সেই কবিতার কয়েকটা লাইন চুজ করে, এটা একটা ওয়াইড ইনডেপথ পড়াশোনা না থাকলে কিন্তু আমি তুমি করতে পারবো না যে হুম রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে লিখেছেন এবং ওটাকে কিভাবে আমি ডেসিফার করে মেসেজটাকে কনভে করতে পারি। আর এক্স্যাক্টলি। আরেকটা যেটা, আম, যে সিনেমাটা একটু কন্ট্রোভার্সিয়াল, মানে অনেক লোকেরা বলেন, আমার মনে হয় না, চিত্রাঙ্গদা। আমরা সবাই এই নীতিনাট্যটা অনেকবার শুনেছি, পড়েছি, পারফর্ম করেছি, কিন্তু যখন আমি সিনেমাটা দেখি তখন আমার মাথায় খালি একটাই মাইন্ড আসে যে এইভাবে কিন্তু আগে কেউ ভাবেনি। হুম আমরা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছি যে চিত্রাঙ্গদা হয়েছিলেন, ওনার রাজার ছেলে চাইতেন, মেয়ে হয়ে গেছে, সেইভাবে আমরা পড়ে গেছি। বাট সেইভাবে ওটাকে নিয়ে এসে নিজের লাইফকে দিয়ে রিলেট করিয়ে একটা পুরো সিনেমা বানিয়ে দেওয়া, আমার মনে হয় একটা এক্সেপশনাল মাইন্ডের কোথাও আমরা একটা এভিডেন্স পাই যে এত ইনডেপথ ভালোবাসা, বা আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজের প্রতি ভালোবাসা না থাকলে কেউ বোধহয় এইগুলো করতে পারবে না। হুম হুম সেটা 100 বার। আর জানো তো, তুমি যত এই গল্পগুলো পড়বে তুমি নিজের জীবনের সাথে কোথাও না কোথাও একটা রিলেশন খুঁজে পাবে। হুম এটা যে উনি সেই মুহূর্তে যে জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওনার সেখানে ওই যে রিলেশন কোরিলেশনটা হুম। উনি স্পষ্টভাবে যেটা নিজে উপলব্ধি করেছেন সেটা উনি দেখিয়েছেন। হ্যাঁ। ঠিক সেরকম যদি তুমি আমি দেখতে যাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে তুমিও ওরকম অনেক সিমিলারিটিস পাবে। যে সেখানে হয়তো যে ওই তো গল্পটা যেটা আমার কাছে যে গল্পটা যেরকম যে তুমি যেটা ছিলে তোমাকে সেইভাবেই ভালোবাসা হচ্ছে, তুমি যদি নিজেকে পরিবর্তন করো, পরিবর্তনটা হয়তো তোমাকে সঠিক বানাতে পারবে, কিন্তু সেই সঠিকটা হয়তো ভালোবাসার ভালোবাসা হ্যাঁ। নাও পেতে পারে। হুম হুম তাই তোমার আমাদের ইমপারফেকশনটাই আমাদের জন্যই যারা আমাদের ভালোবাসে তারা আমাদের ভালোবাসে। হুম। তো সেরকম আর এখানে বোধহয় আমি আরেকটা কথা, যেহেতু আমরা এটা নিয়ে বলছি, অনেকে যারা আমাদেরকে বলেন, জানি না তুমি এটা ফেস করেছো কিনা, আমি অনেকবার শুনেছি যে তোমার কি এত সিনেমা ঋতুপর্ণর পছন্দ, উনি তো খালি এক্সট্রা ম্যারিটাল নিয়ে সিনেমা করেন। তো এরম যদি আমাদের কেউ বন্ধুরা আছেন যারা এরম ধারণা পোষণ করেন, আমি তাদেরকে বলতে চাই যে এটা একদমই ঠিক নয়। উনি এক্সট্রা ম্যারিটালটাকে তুলে ধরেননি, উনি লাইফের অনেক মাইনিউট রিলেশনশিপ ডিটেলস গুলো তুলে ধরেছেন, যেগুলো আমরা কিন্তু অনেক সময় নিজেদের হোয়াইট আইজে দেখতে পারি না, কিন্তু উনি সেই ইনার ফ্যাব্রিক্স গুলো তুলে ধরেছেন যেগুলো দেখা উচিত। তো সেটা আমি একটা বলতে চাইছিলাম যে অনেকে জিজ্ঞেস করো উনি খালি এক্সট্রা ম্যারিটাল নিয়ে বানান, এটা কিন্তু একদমই না। 19শে এপ্রিলে কিন্তু এক্সট্রা ম্যারিটালের বেশি একটা মা মেয়ের কনফ্লিক্টের গল্প ছিল, যেটা হয়তো আমরা সবাই আমাদের মাদের মেয়েদের সাথে কোথাও না কোথাও কনফ্লিক্টে ফেস করেছি, বাট যেভাবে উনি তুলেছেন দ্যাট ওয়াজ এক্সাম্পলারি। তো এই। হ্যাঁ। আসলে কি জানো তো, এটা অনেকটা আর কি মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। আমার মনে পড়ছে না আমি ঠিক কোন সিনেমায় বা কোন সিরিয়ালে এটা দেখেছিলাম, বা কোনো একটাতে একটু ওই আগের এরার একটা প্লট ছিল, হুম আর সেখানে একজন বলছে যে রবীন্দ্রনাথ যখন ওই বইটা লেখেন ঘরে বাইরে হুম যখন বেরোয়, তো ওটা নিয়ে ভীষণ মানে জলঘোলা হয়েছিল। তো ওটা ওই সেই সময় অ্যাকসেপ্টেড হয়নি। এখন আমরা ওটাকে যেভাবে অ্যাকসেপ্ট হুম। করেছি, যতটা ভালোবাসার একটা মানে ভালো লাগার বই আমাদের কাছে, হ্যাঁ।
তখন কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি, তখন সেটা নিয়ে খুব একটা কেচ্ছা কেলেঙ্কারি টাইপের ব্যাপার হয়েছিল। তো এরকম একটা ভদ্রলোক আরেকজনকে বলছে যে হ্যাঁ ইস কি বাজে বই, ঘরে বাইরে এরকম লিখেছে, এগুলো তো পাশের বাড়ির কেচ্ছা। তখন যাকে বলছে, যে ভদ্রলোককে এই কথাগুলো বলছে, সে উত্তর দেয় যে ও আচ্ছা হ্যাঁ, আমিও শুনলাম পড়লামও, আপনার জন্য একটা ভালো বই বেরিয়েছে, তার নাম পঞ্জিকা, ওটাই পড়বেন। তো সেরকম আর কি। তো এটা মানে এক ম্যান টু ম্যান ভ্যারি করে, যে যেভাবে যেটা দেখবে। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি যদি ঋতুপর্ণ ঘোষ বলো যে ওটা এখন কত, অনেক লোক ওনার সিনেমা নিয়ে কথা বলার আগে হয়তো মীর যেভাবে ওনাকে প্রেজেন্ট করতো তার টক শোতে বা মানে কমেডি শোতে, সেইভাবে ঋতুপর্ণকে অনেক বেশি মনে রেখেছে। তারা হয়তো জানেই না যে ঋতুপর্ণ ঘোষ 19টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা এক্স্যাক্টলি। তার সিনেমায় কি বলা হয়েছে, তারা জানি না। তারা হয়তো জানে যে ও আচ্ছা, যে উনি এইভাবে কথা বলেন, সেটাই মনে রেখেছে। তো এইটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, মানুষ তো যেভাবে ইচ্ছা নিজের মতো নিশ্চয়ই, করে কিন্তু মনে রাখবে। আমি সবাইকে এনকারেজ করব যে ওনার সিনেমাগুলো যাতে আমরা দেখি। কেন কি, একটা আলাদা আর্ট যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান, ডেফিনেটলি ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো ইজ আ মাস্ট ওয়াচ, অল অফ দেম। হুম। চলে যাচ্ছি আজকের শেষতম প্রশ্ন। আহ, আমরা তো এটা দেখেছি যে যখন উনি শেষ মানে 2011 বা 10-এর দিকে ওনার পার্সোনাল লাইফে একটা বিশাল চেঞ্জ চলছে, উনি সেটা নিয়েও কোথাও একটা পিস করতে চাইছেন। তো তোমার কি মনে হয় যে উনি, এই যে ধরো চিত্রাঙ্গদা নিয়ে আমরা কথা বলছি, সেই সিনেমার মাধ্যমে উনি কি এলজিবিটি সোসাইটিতে কোথাও একটা ইন্ডিয়ান অ্যাকসেপ্টেন্স আনাতে পেরেছিলেন সেই সিনেমাটা দেখে? দেখো, উনি চেষ্টা তো অবশ্যই করেছিলেন। ইনফ্যাক্ট উনি নিজে পরিচালক ছিলেন না, কিন্তু উনি অ্যাক্টিং করেছিলেন এমন অনেক সিনেমায়। ফর এক্সাম্পল আরেকটি প্রেমের গল্প, হ্যাঁ। তারপর মেমোরিজ ইন মার্চ। হুম। তো ওই মানে এগুলোতে আমরা দেখতে পারি পরপর পরপর যে উনি কোথাও একটা অনেক বেশি ওই টপিক গুলোতে, মানে ওনার নিজের জীবনে যেটা চলছে হুম। সেটার উপর অনেক বেশি ফোকাস, সেটাকেই উনি দেখানোর চেষ্টা করেছিলেন। হুম। নিজের পার্সোনাল লাইফটা কোথাও একটা সিনেমার মধ্যে দিয়ে ধরে তুলতে চেয়েছিলেন। তো সেখানে আমার মনে হয় যে অবশ্যই উনি চেষ্টা তো করেছিলেন একটা, যে আহ, যাতে মানুষ বোঝে যে কারণ কি এই জিনিসগুলো আমরা যেটা আগের আমাদের এপিসোডেও আলোচনা করেছি, আমরা অনেক সময় জানি না যে সামনের মানুষটার মধ্যে কি চলছে, সে কি, এই এই অনুভূতিগুলো ভীষণ অজানা। তো হুম। সেগুলো উনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, বারবার বারবার করে দেখানোর চেষ্টা করেছিলেন। আর কোথাও একটা আমার মনে হয় যে আমি সোসাইটি এট লার্জ তো বলতে পারবো না, কিন্তু লিস্ট আমি হয়তো আরেকটু বেটার বুঝতে পারি এখন ওই সিনেমাগুলো দেখার পর। তো আমি হুম। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলতে পারি যে হ্যাঁ অবশ্যই। হুম। হ্যাঁ। আমার যেটা মনে হয়েছিল ওই যে আরেকটি প্রেমের গল্প তো ওয়াজ খুব মর্মান্তিক একটা মানে হার্ট টাচিং গল্প ছিল, কিন্তু আমার কাছে কোথাও না মেমোরিজ ইন মার্চটা বেশি পার্সোনাল লেগেছে। কেন কি ওখানে উনি দু রকম রিলেশন দেখাতে চেষ্টা করেছেন, একটা ওনার ভার্সেস ওই যে বন্ধুকে উনি হারালেন, ভার্সেস একটা মার অ্যাকসেপ্টেন্স। যে মা আগে কোনোদিন জানতোই না যে আমার ছেলে এরম সেম সেক্সুয়াল রিলেশনে যেতে পারে, সেই অ্যাকসেপ্টেন্সটা অবভিয়াসলি দীপ্তি নাভাল ডিড আ স্টেলার জব পারফরমেন্স ওয়াইজ, কিন্তু ওটাতেও না কোথাও একটা অডিয়েন্সের কাছে আমার মনে হয় একটা রিচিং আউট মোমেন্ট ছিল, যে মাদের অ্যাকসেপ্টেন্স, একটা মা সেই কত গ্রেসফুলি পরে ঋতুপর্ণকে নিয়ে অ্যাকসেপ্ট করেন। তো এই জিনিসটা আর চিত্রাঙ্গদা তো ওয়াজ দ্য ডিফাইনিং মোমেন্ট। উনি চেষ্টা খুব করেছেন, আমরা কিছুটা অ্যাকসেপ্ট তারপরে করেওছি, বাট ওনার এতই শর্ট জার্নি ছিল যে আমার মনে হয় জিনিসটা ওখানে কাট শর্ট হয়ে গেছে। আজকে যদি উনি জীবিত থাকতেন, আই এম শিওর এই ব্যাপারে আমরা এত আরো স্টেলার পারফরমেন্সেস হয়তো পেতাম, যেগুলোতে হয়তো এই উইন্ডোটা আমরা আরো খুলে অ্যাকসেপ্টেন্সটা বাড়াতে পারতাম। আমার এটা মনে হয় যে, বাট ওই হ্যাঁ, সিনেমা অবশ্যই। হুম। নিজের মধ্যে একটা ভীষণ ল্যান্ডমার্ক সিনেমা ছিল। প্রত্যেকটা সিনেমা আমরা আলাদা আলাদা রিলেশন ডাইনামিক্স দেখেছি। তো এটাই বলতে হবে যে উনি হি ডিড হিজ বিট, বাট হি ওয়াজ জাস্ট কাট শর্ট আনফরচুনেটলি। হ্যাঁ, এটা ভীষণই আনফরচুনেট লস যে উনি জাস্ট 49 ইয়ার্স ওল্ড যখন উনি তখন মারা যান, খুবই কম বয়সে চলে যান। উনি থাকলে আরো অনেক ভালো ভালো সিনেমা আমরা পেতাম, অনেক উম, আর যেগুলো হয়তো আমরা অনেক রেলেভেন্ট টপিকে পেতাম, যে এক্স্যাক্টলি, হ্যাঁ যেগুলোতে নিশ্চয়ই। আমরা কেউ কথা বলি না, সেই টপিকে হয়তো উনি সিনেমাগুলো হুম। বানাতেন আর আমরা হয়তো সেগুলো নিয়ে আজকে হয়তো কথা বলতে পারতাম। বাট নিশ্চয়ই।
হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি ভীষণ মিস করি ওনার চলে যাওয়ার পর, সেটা হচ্ছে এখন দেখো এখনো ভালো সিনেমা হচ্ছে হুম বাংলা সিনেমায়, কিন্তু আমি একটা ট্রেন্ড লক্ষ্য করেছি যে হ্যাঁ প্লটও ভালো, সবই ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়ালগটা আগে ঠিক হয়ে গেছে, মানে হুম একটা ডায়ালগ যে পরিচালক সে ভেবে রেখেছে যে এই ডায়ালগটা ডেলিভার্ড হবে, হুম এবার সারাউন্ডিংস হচ্ছে অ্যাডিং আপ টু ডেলিভার দ্যাট থিং। মানে অনেক বেশি আহ, কি বলবো, অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে। আতলামো ইজ গুড, বাট কোথাও একটা ওভার ফোর্স, রেটেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওভার রেটেড হয়ে গেছে, মানে এতটাও লোকজন বলে না, এত এত কথা বললে তো হয়তো না। দেখো এই স্কিলটা তো সবার থাকে না, যে কম ওয়ার্ডসে তুমি হুম। বেশি ইমোশন পোট্রে করে দিচ্ছ। হ্যাঁ। এই একটাই রিজনে বোধহয় হয়তো আজকে আমরা ঋতুদাকে নিয়ে কথা বলছি, বিকজ এই হিডেন কোয়ালিটিটা ওনার ছিল, যে ম্যান অফ ফিউ ওয়ার্ডস, যে হুম। একটা স্টেলার ডায়ালগে অনেক বেশি বলে দিতে পারছে। হুম। তো আজকে শেষ করা এই টপিকটা কোনোদিন শেষ হবে না, কেন কি আমাদের ভালোবাসাটা চিরজীবন রয়ে যাবে, বাট কনভারসেশনটাকে একটা কোথাও নিয়ে যাওয়ার জন্য তোমায় যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটা ক্লোজিং লাইন দিতে হয় সমিতা, সেটা কি হবে? হ্যাঁ, আমি বলবো যে আমার আহ, শুধু যে ঋতুপর্ণ ঘোষের সিনেমা ভালো লাগতো তা নয়। আমি মানে দেখো তুমি সিনেমাতে বা টক শোতে যতটা দেখেছো, ওনার পার্সোনালিটিটা হুম আমার অনেক বেশি ভালো লাগতো। ওই যে যেটা ইচ্ছে করছে সেটা পড়ে উনি উম, একদম কনফিডেন্টলি যাচ্ছেন। হুম যখন উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও নিতে যাচ্ছেন হুম তখনও উনি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করছেন যেভাবে ওনার ইচ্ছে করছে। হুম ওই হুম যে কে কি ভাবলো অতটা ভাবছেন না। তো ওখানেই হয়তো মানে ক্রিয়েটিভিটির যে ফ্রিডম, ফ্রিডম অফ ক্রিয়েটিভিটি, ফ্রিডম হুম অফ মাইন্ড, হুম ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে একটা জেনারেশনকে ইনফ্লুয়েন্স করার জন্য। বা কারণ কি সিনেমা বা সাহিত্য এই এই সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু জেনারেশন ইনফ্লুয়েন্সড হয়। হুম হুম আমরা কিন্তু অনেক যতই আমরা বলি যে না ঠিক আছে আমরা বাড়িতে যা দেখছি সেটা নিয়েই বড় হচ্ছে, সেটা অবশ্যই ঠিক, কিন্তু হুম, যেটা আমরা দেখি টিভিতে সেটাও কোথাও একটা আমাদের উপর অনেকটাই ইম্প্যাক্ট ফেলে। একদম। তাই হ্যাঁ, ওই ফ্রিডম আর কারেজ ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই কোথাও সংকুচিত হবেন না, যেটা ইচ্ছা করছে, কারণ যেটা নতুন আমরা কেউ সৃষ্টি করছে সেটা আগে লোকে দেখেনি, তাই ক্রিটিসিজম হবে, হুম ওটা ক্রিটিসাইজড হবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। দেখুন না, নতুন কিছু ইচ্ছা হলে সেটাকে তৈরি করে দেখুন কেমন লাগে। একদম। আর আমি তো এটাই বলবো যে অ্যাকসেপ্টেন্সটা ভীষণ দরকার। মানে সোসাইটিতে তো এখন অনেক কিছুই হচ্ছে, আমরা যদি খারাপটা অ্যাকসেপ্ট করছি, ভালোটাও অ্যাকসেপ্ট করব না কেন? উনি একটা স্বাধীনচেতা মানুষ ছিলেন, ওনার মনে অনেক আকাঙ্ক্ষা ছিল। উনি এটা রিয়েলাইজ করেছিলেন যে আমি হয়তো একটা দেহ নিশ্চয়ই পেয়েছি, কিন্তু আমার ভিতরে স্পিরিটটা অন্যরকম হতে চাইছে। সেই উইন্ডোটা আমাদের কিন্তু সবাইকে দেওয়া উচিত। হয়তো আমার পার্সোনালি মনে হয় উনি কোথাও লাইফে একটু ডিপ্রেস ছিলেন, যে উনি বোধহয় সেই লেভেল অফ অ্যাকসেপ্টেন্সটা পাননি। সেটা যদি আমরা আজকে ওখান থেকে একটা টেক অ্যাওয়ে নিয়ে আমাদের লোকেদের আশেপাশে দেখি, আর সেই অ্যাকসেপ্টেন্স ভালোবাসাটা দিতে পারি, মানুষটা কিন্তু অনেক ভালো হয়ে উঠতে পারবে। সেই স্কোপটা, সেই ফ্রিডমটা আমাদের দেওয়া উচিত। আর তুমি তো কালচার বিটটা কভার করেই নিলে, যে কালচারের সাথে লিবারেশন খুব দরকার। এটা লিবারেটেড না হলে কিন্তু আমরা আর ইভলভ করতে পারবো না। হুম। তো সেটাই আমাদের সবাই, আপনাদের সবাইকে বলার, যে ওনার সিনেমাগুলো কন্ট্রোভার্সিয়াল ঠিকই, কিন্তু আমরা সাজেস্ট করব আপনারা নিজেরা দেখুন, নিজেরা দেখে একটা ডিসিশন ফর্ম করুন। অন্যদের কথায় যাবেন না যে কে বলেছে তাই জন্য সিনেমাটা হয়তো খারাপ। সিনেমাগুলোর মধ্যে অনেক হিডেন ডিপ মিনিং আছে, আর আমরা বিশ্বাসী যে আপনাদের দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। এই বলে আজকে আপনাদের থেকে বিদায় নেবার আগে সেই শেষ কথাগুলো আবার বলে দিই। আমাদেরকে কোনো রকম ফিডব্যাক, মতামত, প্রশ্ন বা সাজেশন জানাতে হলে আমাদের জিমেলে আপনারা লিখতে পারেন। আমাদের জিমেল হলো durdesheBangla@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল দূরদেশে বাংলাতে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো রকম মতামত হলে আমাদেরকে জানাবেন, আমাদের আপনাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
সামনের বছরের জন্য অনেক আশা রইলো, আর আপনাদেরকে অনেক ভালোবাসা আগে থেকে জানিয়ে রাখলাম। আবার দেখা হবে আর একটা খুব শিগগিরই খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। ততদিনের জন্য নমস্কার। নমস্কার।